দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছি মার্কিন বাজারে পোশাক রপ্তানি। সিদ্দিক ভাই নিলেন, আপনার কি মনে হয় যে মার্কিন বাজারটা আমাদের কথা বলা হচ্ছে এবং উনি বলছেন মার্কিন রাষ্ট্রদূত যে জিএসপি ফিরে পাওয়ার ক্ষেত্রে, যদিও পোশাকের ক্ষেত্রে জিএসপি নেই, এটিও শর্ত হিসেবে কাজ করবে। হলো যে জিএসপির জন্য যে শর্তগুলো সেখানে আগেই বলা হয়েছিল যে তৈরি পোশাক খাতের সাথে সম্পর্কিত বিষয়গুলোই আসলে এটি ঠিক করা হলে, এবং কিছু ছিল আসলে আমাদের রপ্তানিমুখী ফুড প্রসেসিং বা ফিশ, যেটা আমরা পাই সেটার সাথে রিলেটেড কিছু অ্যাক্টিভিটি, ট্রেড ইউনিয়ন রিলেটেড কিছু অ্যাক্টিভিটির কথা, ফলে এটার সাথে সম্পর্কিত বিষয়টি। তো আমাদের অবজারভেশন হচ্ছে এ পর্যন্ত কর্মপরিবেশের ক্ষেত্রে এবং ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক যে সমস্ত বিষয়গুলো, তার অনেকগুলোই আসলে উল্লেখযোগ্য অগ্রগতি এবং শেষ হয়েছে, সেটা আমরাও দেখেছি। মূল যে জায়গাটি এখনো আসলে আটকে আছে, যেটিতে প্রায়শই আলোচনা হচ্ছে, আমার ধারণা ধীরে ধীরে এদিকেই এখন সকলের কনসেন্ট্রেশন হবে আগাতে, সেটা হচ্ছে ট্রেড ইউনিয়ন স্টেশনটি কিভাবে বৃদ্ধি করা যায়। এই আলোচনাটি মোটামুটি সেই স্বস্তির ভিতর প্রকাশ করছে যে কারখানা পর্যায়ে যে পর্যবেক্ষণ হয়েছে এবং যেখান থেকে যে ধরনের সমস্যা বেরিয়ে এসছে, সেগুলো ধীরে ধীরে আগামীতে উন্নয়ন করা। তো এটি যদি হয়, দুই পক্ষেরই সুবিধা, মানে কারখানার সুবিধা, মালিক পক্ষের সুবিধা, শ্রমিকদেরও সুবিধা। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এবং এর ফলে যেটা হচ্ছে, যেটি মানে আমাদের জন্য যেটি দরকার আসলে, যে এই সমস্ত ভালো বার্তাগুলো আসলে যারা ভোক্তা, আমাদের পণ্যের ভোক্তা, তাদের কাছে পৌঁছানো দরকার। সেইখানে ল্যাকিংসটা হচ্ছে যে সেই বার্তাটি পৌঁছানোর মূল দায়িত্ব আসলে যারা আমাদের এখান থেকে পণ্য নেন, তাদের মাধ্যমে মূলত যায়। তো তারা আমার ধারণা এখনো আরো কিছুটা, আমার ধারণা কিছুটা ওয়েট অ্যান্ড সির ভিতরে এখনো কিছুটা আছে, কেননা আমাদের কারখানা পর্যায়ে সংস্কারের যে কাজগুলো, সেটি বিভিন্ন কারণে কিছুটা স্রোত আগাচ্ছে। কিন্তু তারপরে তো এগিয়েছে, যেই জিনিসগুলো এগিয়েছে, ধরেন রানা প্লাজা যদিও একটি দুর্ঘটনা, কিন্তু এটিকে কেন্দ্র করে যেই ধরনের অ্যারেঞ্জমেন্ট নেওয়া হয়েছে অ্যাকর্ড অ্যালায়েন্সের মাধ্যমে, সিদ্দিক ভাই বলছিলেন, তারপর বেশ কিছু হয়েছে এইগুলো দ্রুত কাছে যদি যায়, সেইটি আমাদের যে আমরা কোনোভাবে পারি, সেটি এক্সপোর্টাররা হোক বা, আমার ধারণা এই কাজটি কিন্তু প্রায় 13 এবং ট্রেড ফেয়ার গুলো, যে মূল লক্ষ্যই হচ্ছে আমরা কিভাবে এখানে অগ্রগতি করছি, এবং যেটি হচ্ছে যে ভিজিটের ব্যবস্থা করা হচ্ছে, তারা দেখছেন। কিন্তু সমস্যাটি হচ্ছে যে আমাদের ভালোর যে জায়গাটি, এর পিছনে আবার দুর্বল একটা জায়গা রয়েছে, ছোট ফ্যাক্টরি, নন কমপ্লায়েন্ট ফ্যাক্টরি, এমনকি যারা অ্যাসোসিয়েশনের সদস্য না, এরকম একটা গ্রুপ রয়েছে। এখন কথা হচ্ছে সেটির সংখ্যাও কম না, এখন জিনিসটা হচ্ছে যে এই খাতে যে কোনো একটা দুর্ঘটনা ঘটলেই সেটি কে করেছে সেটি বিষয় না, অঙ্গুলি যাবে হচ্ছে হলো ইজি কে করেছে। তাদের নিজেদের স্বার্থে উচিত হবে যে সকল কারখানাতেই যাতে মোটামুটি কর্মপরিবেশের উন্নতি ধীরে ধীরে যাতে নিয়ে আসা যায়, এবং সেদিক থেকে যেটি এখন পর্যন্ত কিছুটা আগায়নি, আমার ধারণা আগানো উচিত হবে। যারা এখনো বিকেএমই সদস্যভুক্ত হয়নি, তাদেরকে নির্দিষ্ট শর্ত পূরণের মাধ্যমে কিভাবে এদের সদস্যভুক্ত করা যায় এবং তাদের সংস্কারের কাজগুলোকে আগামীতে কি সদস্য নয়, কিন্তু তারা কিন্তু মূল যেই স্রোত, সেই স্রোতের পার্ট হিসেবে কাজ করছে। হ্যাঁ, এবং তাদেরকে কিভাবে সদস্যভুক্ত করা যায়, আমি জানি যে সে ধরনের উদ্যোগ রয়েছে এবং তাদের দিকে কিছু শর্ত দেওয়া হয়েছে, শর্তগুলোর যৌক্তিকতা রয়েছে, কিন্তু এগুলোকে আসলে কোনো কারখানায় আসলে সদস্যভুক্তির বাইরে থাকা উচিত না, এবং সদস্য যদি কেউ না হতে এই ধরনের খাতে, এবং যদি কেউ সদস্যভুক্ত না থাকে, তাহলে আসলে তার কার্যক্রম চালানোর ক্ষেত্রেও আমার ধারণা এক ধরনের সীমিতি তৈরি করার প্রয়োজন রয়েছে। এটি যদি হওয়া সম্ভব হয়, তাহলে আমার ধারণা যে আগামীতে আমরা কিন্তু গত কয়েক বছরের আপনি যদি
তথ্যপাত্র দেখবেন যে এখানে দুর্ঘটনা যেমন কমে এসছে, এবং দুর্ঘটনার থেকে আগে যেভাবে ক্যাজুয়ালিটি হতো, মানুষ মৃত্যুর ঘটনা হতো, শ্রমিক মৃত্যুর ঘটনা হতো, সেটিও কিন্তু উল্লেখযোগ্য হারে কমে গেছে। কিন্তু আমি বলবো না যে আমরা একটা স্যাটিসফ্যাকশনের লেভেলে চলে গেছি, কেননা আমাদের অনেক ধরনের কাজ বাকি আছে। এই কাজগুলো যদি করা যায়, তাহলে যে বায়াররা এখনো এক ধরনের দ্বিধান্বিত অবস্থায় রয়েছেন, তারা এই দ্বিধার ভাবটি কাটিয়ে উঠতে পারবেন। আমাদের আসলে জিএসপির প্রয়োজনটি তৈরি পোশাক খাতের জন্য দরকার না, জিএসপির প্রয়োজনটি তৈরি পোশাক খাত এভাবে মনে করেন যে তাদের কারণেই যেহেতু অন্য খাতগুলো জিএসপি বঞ্চিত হচ্ছে, সুতরাং তাদের ভিতরে ওই জায়গাটি রয়েছে যে তারা তাদের উন্নতির মাধ্যমে কিভাবে জিএসপি ফেরত দিলে অন্যান্য খাত যারা এই সুবিধাটি পাচ্ছিলেন বা রপ্তানি বৃদ্ধি হচ্ছিল, তারা যেন এই সুবিধাটির অংশ হতে পারে। সিদ্দিকুর রহমান, আবার আপনার কাছে সেটি আসি যে বলছিলেন যে একটি ইউনিভার্সিটি একটি রিপোর্ট দিয়েছিল মার্কিন একটি ইউনিভার্সিটির একটি ফ্যাকাল্টি বা একটি স্কুল থেকে, তার পরপর আমার যেন মনে হয় আমরা একটা শো করেছিলাম, মজম ভাই এসেও ছিলেন সেখানে, আপনারা বলছিলেন যে এই কোম্পানিগুলো বা এই প্রতিষ্ঠানগুলো আমাদের সদস্য না, আমাদের সদস্য না, কিন্তু মূল যে স্রোতধারা আমি যে বলছিলাম রফতানির, তার পার্ট হিসেবে তারা কাজ করছে সাবকন্ট্রাক্টে। তাদেরকে তাহলে আপনারা আপনাদের মধ্যে আনছেন? ওরা যে ছবিটা প্রকাশ করেছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন, ফুট মেশিন দিয়ে একটা ঘরের মধ্যে, এইরকম কোন ইন্ডাস্ট্রি মূল স্রোতের সাথে কাজ করে না। এগুলো সাধারণত লোকাল মার্কেটের জন্য কাজ করে, টেইলারিং শপ। এখন টেইলারিং শপ দিয়ে যদি আমাকে বলে যে এটা কন্ট্রোল করতে হবে, সেটা তো না, কিন্তু সেটা হলো মিসগাইডেড হলো, কিন্তু সম্ভব না। আসল ঘটনা ছবিটা ওনারা যেটা দেখাইছেন, এবং ওনারা বলেছেন ৭,০০০ ফ্যাক্টরি। ৭,০০০ ফ্যাক্টরি তো আমাদের নাই। আমাদের আজকে ইউডি নিচ্ছে ঢাকা এবং চিটং মিলে মাত্র ২২০০ মতো ফ্যাক্টরি, এবং আমাদের হিসাবে ৩৬৬০ ফ্যাক্টরি আমরা ইন্সপেকশন করে পেয়েছি এই পর্যন্ত। এখন কোশ্চেন হলো যে যারা এর বাইরে যারা কাজ করতেছে, বাইং হাউস আছে কিছু কিছু যারা বাইরে থেকে অর্ডার নিয়ে আসতেছে এবং তারা এরকম জায়গায় করাচ্ছে, তারা কোনো কিছু কেয়ার করতেছে না, কমপ্লায়েন্সের দ্বার দাঁড়াতেছে না। এই জন্য আমরা সরকারকে বলেছি যে এই আমার বিজিএমই এবং বিপিএমই এর সদস্য না যারা, তাদেরকে সরকার আইডেন্টিফাই করুক, করে তাদেরকে কমপ্লায়েন্স এই দুই জায়গায় মেম্বার হওয়ার ব্যবস্থা করুক, করার পরে তাদেরকে আমরা কমপ্লায়েন্সের আওতায় নিয়ে আসবো। না, কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান আপনাদের মূল প্রতিষ্ঠানের সাবকন্ট্রাক্ট হিসেবে কাজ করছে কি না? আপনি আজকের দিনে আমি যে আমার যদি ৫টা ফ্যাক্টরি একই বায়ারের কাজ করে, এই সিনেমার কাজ করি আমি, এখন এই সিনেমার কাজটাও এই বিল্ডিং থেকে আমি আরেকটা বিল্ডিং এ নিয়ে করাবো, সেটা করাইতে হলে তার কাছ থেকে আমার পারমিশন নিতে হয়। এবং আজকের দিনে আপনি আজকে কত পিস মাল কাটছেন, কত পিস মাল ওয়াশে গেছে, কত পিস মাল আউটপুট হয়েছে, কত পিস মাল কাট হয়ে গেছে, সমস্ত প্রতিদিন দিতে হয়। কিন্তু এবং ইভেন স্যালারি শিটটা পর্যন্ত নিয়ে যায় সব কোম্পানি। এই যে অ্যাকর্ডের যতগুলো ফ্যাক্টরি আছে, এত বড় জোট তাদের, এরাই কিন্তু মেইন প্লেয়ার কয়জনে আমাদের এখান থেকে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই প্রতিষ্ঠানগুলো আপনাদের লিস্টেড, আপনাদের বিজিএমএ বা বিকেএমএ লিস্টেড, তার বাইরে আসলে রপ্তানিমূলক কাজ হচ্ছে না, এটি বলতে চাচ্ছেন কি? না, ওই যে আমি বললাম যে কোন লোকাল নিট কাপড় পাওয়া যায় এখানে, লোকাল কাপড় কিনে যদি কেউ অর্ডার নিয়ে যদি এক্সপোর্ট করে, সেটা তো আমাদের ধরার বিষয় না, বা আমরা ধরতে পারবো না। তারপরেও আমরা আমাদের বিজনেসের স্বার্থে আমরা যেহেতু বলতেছি যে আমরা 2021 সালের মধ্যে 50 বিলিয়নে যাব, এই সবের সাথে আমরা কিছু কমপ্লায়েন্স হওয়ার চেষ্টা করতেছি। সেটা হলো আমরা ডাটাবেস করতেছি,
ডাটাবেজের মধ্যে আপনার প্রতিটা শ্রমিকেরও আইডেন্টিফিকেশন থাকবে, প্রতিটা ফ্যাক্টরিরও আইডেন্টিফিকেশন থাকবে। আমি যখন ডাটাবেজটা কমপ্লিট করতে পারবো, করার পরে আমি বলতে পারবো যে বাইরে কারা আছে, কিন্তু আচ্ছা, সরকারি বের সেই করতে ক্ষেত্রে পারবে। আপনি যে লিস্টেড করছেন সেক্ষেত্রে জনাব ওয়াজেদ বলছিলেন যে আসলে তাদের যে বার্গেনিং পয়েন্টটি সেইটি আসলে মিট আপ করা হচ্ছে না কাজ শ্রমিক। জি, আমি জি। একটু যদি আপনি বলে নেন। হ্যাঁ, বলবো। হ্যাঁ, আচ্ছা, সিদ ভাই বললেন, আমি অবশ্য একটু অবাকই হলাম যে ইট ইজ এ ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমাদের যে সাবকন্ট্রাক্টের মাধ্যমে নন কমপ্লায়েন্স ফ্যাক্টরি আছে, এটা তো বাস্তব সত্য। আমি আপনাকে বলিনি, আমি আপনাকে বলছি যে না আমি যে অনেক বাইং হাউস আছে এখানে যারা কাজ নিয়ে আসতেছে, এবং অনেক এরকম ছোট ছোট ফ্যাক্টরি আছে যারা লোকাল কাপড় কিনে, যাদের ইম্পোর্ট করতে হয় না, যাদের ইম্পোর্ট করতে হয় তাদের কিন্তু আবার আমাদের কাছে ইম্পোর্ট করতে হয় না, তারা কিন্তু আবার করতে পারে। আপনি যেটা বলেছেন আমি মনে করি এটা এড়িয়ে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই। না, আমি এড়িয়ে যাচ্ছি না, আমি একটু বলি, কথাটা বলি একটু। কারণ এই কমপ্লায়েন্স কিন্তু এটা দুঃখজনক যে আমাদের ফ্যাক্টরি গুলো আগে কমপ্লায়েন্স মেনটেন করতো না, 100বার মেনটেন করতো, 100বার মেনটেন করতো, কারণ বায়ারের লোকরা বিভিন্ন বিদেশি এজেন্সি দ্বারা, বিভিন্ন এজেন্সি দ্বারা এবং বায়ারদের নিজেদের কমপ্লায়েন্স টিম আছে, তারা অ্যানাউন্সড এবং আনঅ্যানাউন্সড ফ্যাক্টরি গুলো ভিজিট করে। সেখানে তো আপনার নন কমপ্লায়েন্স কোনো কোশ্চেন একটু ভালো হয়। জি জি, আপনি বলেন না, একটু উত্তর যদি না দেয়, জমায় রাখা যাবে না। আমার কথা হলো যে সাবকন্ট্রাক্ট যে ফ্যাক্টরি নন কমপ্লায়েন্স, ইট ইজ এ ফ্যাক্ট, এটা বাস্তব সত্য, রূঢ় সত্য আছে, এক্সিস্ট করছে। এবং আমাদের সদস্য না, আবার আপনি মাঝখানে বলে তো যারা আমাদের সদস্য না, আমি আসতেছি, আমি আসতেছি সে পয়েন্টে। বিজেপি নিবে না, ওনারা সদস্য না, এটা ঠিক, ওনাদের সদস্য না, সদস্য আছে, সদস্যর বাইরেও আছে। না, আমি একটু বলে দিই, আমাদের সদস্য হইলে সাবকন্ট্রাক্ট করতে পারবে না উইদাউট আওয়ার পারমিশন। কারণ আমার বন্ড লাইসেন্স না থাকলে, যদি বন্ড লাইসেন্স নিয়ে পারবে এবং আপনি যদি পারমিশন নিয়ে পারবে, তাহলে আমি বন্ড ট্রান্সফার ইস্যু করছি না। আচ্ছা, আমি নিজে জানি, আমি নিজে ব্যক্তিগতভাবে জানি বন্ড লাইসেন্স না থাকলে এবং আমার যদি সদস্য না হয়, আমার যদি বন্ড লাইসেন্স তার না থাকে এবং সে যদি কমপ্লায়েন্স ফ্যাক্টরি না হয়, আমি তো বন্ডই ট্রান্সফার করতে দিচ্ছি না, তাহলে আমি কেন এই দায়িত্ব নিতে যাব? জনাব সিদ্দিকুর রহমান, আমি ওই কমপ্লায়েন্সের জায়গায় আসবো, আরেকটা বিরতি নিয়ে আসতে হবে আমাকে। প্রিয় দর্শক, আরেকটা ছোট বিরতি নিব, ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, শেষবারের মধ্যে স্বাগত জানাচ্ছি 24 ঘন্টার আজকের আয়োজনে। আমরা কথা বলছি মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি, পোশাক রপ্তানি নিয়ে। বলছিলেন যে শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার বিশেষ করে দরকার, কিন্তু সিদ্দিক ভাই বলছিলেন যে আমার যেই টার্মস এন্ড কন্ডিশনে আমি শ্রমিককে চাকরি দিচ্ছি তার নিয়মটা মানছি, তার সেই শর্ত পূরণ করছি, তাহলে আর কি দরকার, বা থাকলে কি কতটুকু দরকার বা ইয়ে আছে? আমি প্রথম অনুরোধ জানাবো সিদ্দিক ভাইকে মাঝখানে না বলা, উনি
আপনি বলবেন, আমি তাতে কোনো আপত্তি নেই। এবার ঠিক আছে। Thank you. আমার কথা হলো যে যখন আমাদের বিরুদ্ধে কথা ছিল যে কারণ আমরা তো চাকরি দিতেছি এই যে আমার বলতে আমি বলছি ট্রেড ইউনিয়ন করার জন্য যাদের করার কথা শ্রমিকদের তারা করুক। আমাদের আমরা যদি এখানে আসি যে শ্রমিকদের নিরাপত্তা এবং কর্মপরিবেশ, নিরাপত্তা এবং কর্মপরিবেশ, আমি ট্রেড ইউনিয়নের রাইট বা থাকুক আর না থাকুক, কর্মপরিবেশ এবং নিরাপত্তা কতটুকু তৈরি করতে পেরেছি বা সুবিধা বেড়েছে? না, আমি একটু একটু বলতে হবে, কারণ আমি তো হিসেবে এসেছি। আমার কথা হলো উনি যেটা বললেন যে আলোচনা ধরেন কিভাবে সমাধান হবে শ্রমিক ইস্যু, আমি কাম ফ্রম দ্য বটম। আমাকে একজন এক্স প্রেসিডেন্ট একদিন একটা সেমিনারে বলতেছে, ভাই 3,000-4,000 শ্রমিক রাস্তায় নেমে যাচ্ছে, আমি কার সাথে আলাপ করব? এই যে পয়েন্টটা, এই পয়েন্টে রেলে খুললে কিন্তু প্রবলেম অনেক সলভ হয়ে যায়। কার সাথে আলাপ করবো? তখন আমি বললাম যে আপনি তার জন্য ভাই আমরা কথা বলি, কারণ from the workers করে তার শ্রমিক প্রতিনিধি নির্বাচিত করবে এবং তারা শ্রমিকের পক্ষ হয়ে মালিকের সাথে কথা বলবে। এটা এত সুন্দর সিস্টেম, এটা তো আমার বিকাশের সাথে আমরা বিকাশ চাই, আমরা শ্রমিকের স্বার্থ রক্ষা চাই, আমরা দেশের স্বার্থ রক্ষা চাই। সুতরাং আমরা কোনদিনই শিল্পের ক্ষতি হোক আর কি দরকার? যে আপনি যেটা বলেন যে নিরাপত্তা এবং কর্মপরিবেশ, সেটা তো অবশ্যই দরকার। আমি আজকে কতটুকু বেড়েছে আপনার মনে হয়? আমি মনে হয় খুব ফান্ডামেন্টাল খুব বেড়েছে, কারণ যেখানকার কারখানা এবং কর্মপরিবেশ, আমি কেন বলতেছি বেড়েছে, খুব ইন্সপেকশন করছে, তারা তাদের মধ্যে রিপোর্ট দিতেছে, এটার সাথে we are not involved at all. শ্রমিক ইউনিয়ন যদি থাকতো তাদের তারা দেখিয়ে দিত। অ্যালায়েন্সের যে বৈঠকগুলো হয় তাতে তো আপনারাও থাকেন, আপনার কি মনে হয়? জি, আমরা নাই, আপনারা বিরাট আপনাদের পার্ট আছে তো সেখানে। আমাদের
বলেছিলাম পূর্বাঞ্চল দিয়ে, তারপরে কুড়িল, সরি কি মিরপুর ব্রিজ, তারপরে 20 তলার একটা ফ্যাক্টরি, 20 তলার গার্মেন্টসের নামটা কি ভুলে গেলাম। এখন বলেন 20 তলার ফ্যাক্টরি কোনদিন যদি অগ্নিকাণ্ড কিংবা কোনো কিছু দুর্ঘটনা ঘটে, ওখানে কোন শ্রমিক বাঁচতে পারবে? আপনি বলেন, ওরা তো দেখতেছে ফায়ার লাইন সেফটি ঠিক আছে কিনা, বিল্ডিং কনস্ট্রাকশন প্ল্যান, কিন্তু অনেক কারণে ঘটতে পারে আগুন কিংবা দুর্ঘটনা। সেই ক্ষেত্রে আমি একদম 30 সেকেন্ডের মধ্যে আপনার কাছ থেকে জানতে চাই, যে ল্যাকিংস গুলো আপনার চোখে ধরা পড়ছে এখন, সেগুলো কাটানোর জন্য কি করতে হবে একদম যদি ছোট্ট করে বলেন। আমি মনে করি যে শ্রমিক প্রতিনিধি ট্রেড ইউনিয়ন একটা আছে, আর এটা শ্রমিকদের স্বার্থে শুধু নয়, শিল্পের স্বার্থ, সেটা ধরে আমি বলতেছি শ্রমিকদের নিয়ে যদি আজকে ফ্যাক্টরিগুলো কমপ্লায়েন্সে যে বিষয়টা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেই বিষয়টা দেখভাল করা হয় এবং আপনি আজকে অ্যাকর্ড অ্যালায়েন্স কিংবা আমাদের ইন্সপেকশন ফ্যাক্টরিজ মাধ্যমে আজকে কল সেন্টার হয়েছে, তার মাধ্যমে খবর পেয়ে যদি সেগুলা ঠিক মতো পরিদর্শন করা হয়, আমরা একেবারে আমি আসছি না, আপনারটা শেষ। আপনি অনেক বলছেন না, এইবারের যে শ্রম আইন হয়েছে, এই শ্রম আইন এবং রুলস পাস হয়েছে, এর মধ্যে আমরা ইলেকটেড পার্টিসিপেশন কমিটি ম্যান্ডেটরি করে দিয়েছে এবং অস কমিটি নামে একটা সেফটি কমিটি ম্যান্ডেটরি করে দিয়েছে। আমরা ইলেকটেড পার্টিসিপেশন কমিটি করতেছি এবং অস কমিটি করতেছি, তাহলে ওরাই কিন্তু মালিকের সাথে কথা বলার জন্য যথেষ্ট এবং তারা কিন্তু তারা সেফটির বিষয়টা দেখবে। সেই ক্ষেত্রে আপনার এই কথাটা তো হয় না, কেন হয় না সেটা আমি বলতে হয় না, বিকজ আমি ডক্টর মজুমের কাছে এসে একদম শেষ করবো। এই জন্য এই জিনিসটা এই অবস্থায় কি আপনার কি সাজেশন আছে যে নতুন এক্সপ্লোর করার ক্ষেত্রে যদি কোনো সাজেশন থাকে একদম খুবই সংক্ষেপে আমরা শেষ করতে? না, প্রথমত হলো যে এখন যে চলমান যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলো শেষ করা এবং তার ভিতরে যে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন বা এই যে শ্রমিকদের প্রতিনিধি নির্বাচন, সেই কাজগুলো শেষ করা দরকার। আর একটি যেটা দরকার আছে
আমি যেটা প্রত্যাশা করবো যে বিজিএমইএ ডিকেএমইএ তারা উভয় যেন কিছু দীর্ঘমেয়াদী প্রেক্ষাপট একটু মাথায় নেন, বিশেষ করে বাংলাদেশ 2024 যখন স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবে তখন কিন্তু আর এই সুবিধাগুলো বাংলাদেশ পাবে। তখন জিএসপি সুবিধা পেতে হলে জিএসপি প্লাস বাংলাদেশে আবেদন করতে হবে। তখন কিন্তু শ্রম, পরিবেশ এবং গভর্নেন্স, দুর্নীতি এই বিষয়গুলো কিন্তু আগামীতে বড় হিসেবে সেইগুলোর জন্য এখন থেকে আমার মনে হয় প্রস্তুতি নেওয়া প্রয়োজন। একেবারে আমাদের সময় শেষ করছি, আমরা আরেকদিন পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায়। আমি এসএম বাবু। আপনারা জানেন যে বাংলাদেশের যে বৈদেশিক রপ্তানি, তার অন্যতম খাত হচ্ছে তৈরি পোশাক। গত 2 দশক ধরে এই খাতটি একচ্ছত্রভাবে বাংলাদেশের রপ্তানি আয়কে সমৃদ্ধ করে রেখেছে। কিন্তু 2013 সালে বিশেষ করে রানা প্লাজা দুর্ঘটনার পর থেকে এই বাজারকে ঘিরে বা এই খাতকে ঘিরে নানান ধরনের নেতিবাচক প্রচারণা যেমন হয়েছে, ঠিক তেমনি নানান ধরনের নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে বিশ্বজুড়ে, বিশেষ করে যারা আমাদের এই পণ্যটি কিনছেন তাদের মধ্যে। আমাদের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় যেই দেশটি আমাদের ক্রেতা, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত বলেছেন যে এখানকার শ্রমিকদের নিরাপত্তা এবং কর্ম পরিবেশ আরো উন্নত হওয়া প্রয়োজন, নইলে যুক্তরাষ্ট্রে যে বাজারটি আছে সেই বাজারটি আরো সংকুচিত হতে পারে। এ প্রসঙ্গেই আমরা আজকে কথা বলবো মার্কিন বাজারে পোশাক রপ্তানি। আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডির গবেষণা অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম, আছেন স্টার্লিং ডেনিম লিমিটেড
লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমই বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের মালিকদের সংগঠন সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডক্টর ওয়াজেদুল ইসলাম খান। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আলোচনা যোগ দেওয়ার জন্য। আমরা আলোচনায় যেতে চাই। তার মানে বিএসআরএম এর কম্পন সহনশীলতার মাত্রা 50 লক্ষ সাইকেল। বাবা তুমি আমার ভাগিনা ইঞ্জিনিয়ার, তাইলে বুঝো কেন বিএসআরএম এ আমার আস্থা, আমার বিশ্বাস। 50 লক্ষ সার্কিট লোডিং ফ্যাটিগ পরীক্ষিত বিএসআরএম এক্সট্রিম। দর্শক, অনুষ্ঠান চলাকালীন সময় আপনিও আপনার মতামত পাঠাতে পারেন। সেক্ষেত্রে লগ ইন করুন facebook.com/24ঘন্টা এই পেজ, অথবা মোবাইলের মেসেজ অপশন থেকে 24G স্পেস আপনার লোকেশন, আপনার মতামত কমেন্ট লিখে পাঠিয়ে দিন 3333 এই নাম্বারে। আমরা আপনাকেও আমাদের আলোচনায় পেতে চাই। আমরা চলে যেতে চাই স্টুডিওর আলোচনায়। যেটি বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মার্সি বার্নিকেট কালকে একটি অনুষ্ঠান করেছেন, আপনারা ছিলেন সেখানে। তাদের উদ্বেগের কথা জানিয়েছেন, বিশেষ করে শ্রমিকদের নিরাপত্তা এবং কর্মসংস্থানের বিষয়ে। তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের বড় খাত যেহেতু, ক্রেতা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি সংকুচিত হচ্ছে বলে নানান সময় মতামত দেওয়া হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেই ধরনের অ্যাসেসমেন্ট গুলো আসছে সেগুলো অনেক সময় দেখা যায় যে একটু নেতিবাচক। আপনি একজন পোশাক মালিক হিসেবে, পোশাক শিল্পের কারখানার মালিক হিসেবে এবং বিজিএম এর সভাপতি হিসেবে এটি আপনি কিভাবে মূল্যায়ন করেন? জনাব সিদ্দিকুর রহমান, প্রথমে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং যমুনা টিভির দর্শকদেরকে। মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের কিন্তু গত 6 মাসে কিন্তু আমাদের গ্রোথ ওভারঅল টোটাল যে গ্রোথ তার থেকে কিন্তু বেশি, 12% কাছাকাছি গ্রোথ আছে। আর যেখানে পূর্ববর্তী বছরের তুলনায় এই বছরে যেখানে আমার টোটাল গ্রোথ হলে অ্যাভারেজে 9.26, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু 12% মতো, এবং মার্কিন বাজারটা আস্তে আস্তে একটু পিক করতেছে। আমরা সাধারণত মার্কিন বাজারে আমাদের এখন শেয়ার হলো 22% মতো টোটাল এক্সপোর্টে।
60% মতো হইল ইউরোপের বাজারে, কানাডায় 4-4.5 মতো, আর বাকি আমাদের সারা পৃথিবীতে অন্যান্য মার্কেট গুলো যায়। তো সেই হিসাবে আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি একটা দেশের অর্থনীতি যদি ভালো হয়, তখন অটোমেটিক্যালি কিন্তু চাহিদা বাড়ে, এবং এটা ডিপেন্ড করে কিন্তু ওর দেশের অর্থনীতির উপরে, ক্রেতা সক্ষমতা, ক্রেতার সক্ষমতার উপরে। ইউরোপে যেমন আপনি এই গত কিছুদিন ইউরোর এই ফলের জন্য আমাদের কিন্তু এক্সপোর্ট পিছিয়ে বাড়ছে, কিন্তু টোটালে যে প্রাইসে বাড়ে নেই। কারণ হইল যেহেতু তাদের দাম কমেছে। ইউরোপে ডলারের দাম প্রায় 20% উপরে কমেছে। এইসবের জন্য আমরা মনে করি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারটা সংকুচিত হবে। কারণ হলো আমাদের একটা ধারণা আছে যে জিএসপি অ্যাকচুয়ালি গার্মেন্টসে পায় না, এর আগে বোধহয় ছিল না, কখনোই ছিল না। তো যেহেতু কখনোই ছিল না, সেই জন্য এই জিএসপির এফেক্টটা কিন্তু আমাদের যখন জিএসপি বন্ধ করলো তখন সবাই মনে করেছিল যে ইউরোপ আমেরিকান মার্কেট বোধহয় আমাদের জন্য বন্ধই হয়ে যাবে, কিন্তু আসলে সেটা কিন্তু হয়নি, বা হওয়ার কোনো কারণও নাই। কারণ যেহেতু আমি জিএসপি পাই না, আমরা মাত্র যেখানে এই বছর কিন্তু আমরা প্রায় 6 বিলিয়নের কাছে এক্সপোর্ট করব একক বাজার হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং একক বাজার হিসাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড়। ইউরোপিয়ান ইউনিয়ন ধরলে পরে ইউরোপিয়ান ইউনিয়ন সবচেয়ে বড়, কিন্তু যদি কান্ট্রি হিসাবে যদি ধরেন তাহলে আমেরিকা এখনো আমাদের লার্জেস্ট বাজার আছে। তাহলে যে কথা বলা হচ্ছে যে ক্রেতারা আগ্রহী হবে না, মুখ ফিরিয়ে নেবে, এবং মার্কিন অ্যাম্বাসেডারের মুখ থেকে কথাগুলো আসছে, সেগুলো ওইভাবে সংখ্যার কোনো কারণ নেই। না, আমরা যে এই যে অ্যাকর্ড অ্যালায়েন্স গঠন হওয়ার পরে আমরা যে ফ্যাক্টরি ইন্সপেকশন করেছি, এবং যে টিম এখন এসেছিল কম্প্যাক্টের নতুন করে রিভিউ হইল, সেখানে এরকম নেতিবাচক কোনো আলাপ আলোচনা আমাদের সাথে হয়নি। বিশেষ করে আমি তো গতকালকে তার সাথে অনেক কথা বলেছি। আমাদের ডেইলি স্টারের একটা রাউন্ড টেবিল ছিল, সেখানে তিনি ছিলেন। তো ওইরকম ভাবে নেতিবাচক কোনো কথা আমি পাইনি। তবে একটা তো সবসময় কথা থাকে যে আমাকে আরো উন্নতি করতে হবে, যেহেতু আমাদের ফ্যাক্টরিগুলো ইন্সপেকশন হয়েছে, এখন আস্তে আস্তে আমরা রিমেডিয়েশনের কাজগুলো করছি। এটা করতে একটু সময় লাগে। আমাদের রানা প্লাজার ঘটনা ঘটছে 2.5 বছর হয়েছে, তার আগে তো আমাদের এইসব
যেমন আমরা এখন ফায়ার ডোর লাগাতে হচ্ছে, স্প্রিংলার লাগাতে হচ্ছে, ফায়ার হাইড্রেন্ট লাগাতে হচ্ছে। এই জিনিসগুলো তো আগে ছিল না। তাহলে এই কথাটি কেন বারবার আসছে? এবং আমরা সম্প্রতি মার্কিন ভিত্তিক যুক্তরাষ্ট্র ভিত্তিক দু একটি গবেষণা প্রতিষ্ঠান থেকেও এ ধরনের নেতিবাচক খবর বাংলাদেশের একটা ইউনিভার্সিটি থেকে নেতিবাচক সমালোচনা আমরা পেয়েছি, আবার আর একটা ইউনিভার্সিটি থেকে কিন্তু আমরা অনেক ইউনিভার্সিটিতে পজিটিভ নিউজ পেয়েছি। এখন নেগেটিভ নিউজ থাকে, পজিটিভ থাকে, যে যেভাবে চিন্তা করে। এটা হলো মানুষের চিন্তার ফসল। কিন্তু প্র্যাকটিক্যালি কি হচ্ছে? প্র্যাকটিক্যালি তো আপনি দেখতেছেন যে প্রতি বছরই আমাদের কিছু না কিছু গ্রোথ হচ্ছে। এখন যেখানে আপনি 92 দিনের হরতাল অবরোধ গেল, তারপরেও যখন আমরা তাদের মালগুলো তাদের স্টোরে ঠিক মতো পৌঁছাইতে পারলাম সরকারের সহযোগিতায়, এই বর্তমান সরকার আমাদের কিন্তু ওই 92 দিনে 55,000 ট্রাক মাল ঢাকা থেকে চিটাগং এবং চিটাগং থেকে ঢাকা আমাদেরকে এই সরকারের বিভিন্ন এজেন্সি সহযোগিতা করে তারা আমাদেরকে পৌঁছে দিয়েছে। এবং আমরা কিন্তু মোটামুটি ভাবে অন টাইম শিপমেন্ট করতে পেরেছি। কিন্তু অন টাইম শিপমেন্ট করলেও এর মধ্যে কিন্তু যে রক্তক্ষরণটা হয় সেটা কিন্তু ওই উদ্যোক্তারই হয়। কারণ হলো কোন কোন মাল কোন বায়ার আমাদেরকে চিটং পাঠাইতে দিতে রাজি হয়নি। কারণ হলো তারা বলতে চাচ্ছে যদি রাস্তায় কিছু হয়। আচ্ছা, আমরা এই প্রসঙ্গগুলো আবার আসবো। আমি একটু ডক্টর ওয়াজেদুল ইসলাম খান আপনার কাছে আসতে চাই। আমি এখানে একটু শেষ করে দিতে চাই। সেটা হলো যে অনেকে বলে যে মাল চিটংয়ে পাঠানো যাবে না, তখন আমাকে কি করতে হয়েছে? এয়ার ফ্রেট করতে হয়েছে। এই যে এয়ার ফ্রেটের টাকাটা আমাকে গুনতে হলে এটা কিন্তু আমার পকেট থেকে দিতে হয়। আর যদি মালটা চলে যায় তাহলে কিন্তু ওটা আমার কোনো টাকাই লাগে না। এখানে কিন্তু আমাদের রক্তক্ষরণটা হয়, কিন্তু তারপরেও বায়াররা আমাদের উপরে কনফিডেন্ট এই জন্য যে আমরা এত প্রতিকূলতার মধ্যেও আমাদের এক্সপোর্টটা করতে সক্ষম হয়েছি। ডক্টর খান, আপনার কি মনে হয় যে কথাটি বলা হচ্ছে বারবার যে শ্রমিকদের নিরাপত্তা এবং কর্মপরিবেশ, সেটি কতটুকু নিশ্চিত করা গেছে? বা কোন ধরনের, আপনি তো শ্রমিকদের সাথে বিভিন্ন কথা বলে থাকেন, কতটুকু উন্নয়ন হয়েছে বলে মনে হয়, বা আর কিছু করার আছে কিনা? করার তো থাকবেই অবশ্যই, সিদ্দিকুর রহমানও বলছিলেন। ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে যমুনা টিভির আজকের অনুষ্ঠান যারা দেখছে সমস্ত দর্শকদের ধন্যবাদ। আমি বলতে চাই যে বাণিজ্যের যে কথাটা বলেছে
কথাটা ডিপেন্ড করে থাকলে তা আমরা ব্যবসা করতে হবে না, রপ্তানি তো ব্যবসা করতে হবে না। এবং আমি মনে করি আমাদের ইতিমধ্যে ওয়ার্ল্ড ব্যাংককে চ্যালেঞ্জ করে যেরকম পদ্মা সেতু হচ্ছে, সেরকম আমাদের এই ধরনের কথাকে উপেক্ষা করা না, শুধু কিছু চ্যালেঞ্জ করতে হবে। তবে এটা সত্য কথা যে শ্রমিকদের অধিকার যে প্রশ্নটি কিংবা কর্ম পরিবেশ, এটা উন্নত হওয়া প্রয়োজন। এটা আমরা আজকে না, গার্মেন্টস সেক্টর আজকে থেকে 30 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে, শুরু হয়েছে। 30 বছরে দেখা যায় যে ট্রেড ইউনিয়ন যেভাবে গ্রোথ হওয়া উচিত, ট্রেড ইউনিয়নটা তো এক পক্ষ না, এটা যে শ্রমিকদের শুধু পক্ষে সহায়তা হবে তা না, এটা শ্রমিক ও মালিক উভয় পক্ষে এটা বেনিফিট আনবে। সুতরাং আইএলও কনভেনশন যে 87-98 আছে, তার ধারা মোতাবেক করার সুযোগ দিলে এটা অবভিয়াসলি শ্রমিকদের আস্থায় নিয়ে কারখানা পরিচালনায় ট্রেড ইউনিয়নের সুযোগ না থাকার ফলেও ধরেন আমাদের ইপিজেড গুলোতে তো একটি ইউনিয়ন, অনানুষ্ঠানিক ইউনিয়নেরও ব্যবস্থা করা হয়েছে। না, ওটা যেটা আছে ওয়ার্কার্স ওয়েলফেয়ার কমিটি, সেটা কিন্তু ইউনিয়ন, সেটা কোনো ইউনিয়ন নয়। সেখানে তো খুব বেশি তাদের কিন্তু দাবি দেওয়া পেশ করার কোনো অধিকার নেই। আচ্ছা আচ্ছা, বার্গেনিং এজেন্ট হিসেবে না 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 না, কাজ করে ওয়েলফেয়ার কমিটি ওয়েলফেয়ার কমিটি এখন মালিক তাদেরকে ঠিক করতেছে, এখানে একটা স্ট্রং কমিটি আছে। আমি সরকার যেভাবে মানে যাদেরকে দিয়ে পরিচালনা করে ইপিজেড, আমি একটা পরিচালনা কমিটি আছে এবং কোনো কিছু ঘটনা ঘটলে তাদের কাছে তারা কমপ্লেন করতে পারতেছে। অতএব আমরা বলতে পারবো না যে এখানে তাদের দেখার মতো, দেখভাল করার মতো কোন লোক জায়গা নেই। কারণ এর আগে ট্রেড ইউনিয়ন বলতে ওই মালিক থেকে শ্রমিক ডিরেক্ট হয়তো 1-to-1 হয়, সেখানে একটা মিডল অথরিটি তৈরি হচ্ছে। 1-to-1 সবসময় ডিরেক্টই হয়, মিডলম্যানের এখানে স্কোপ নেই। আর যেটা বললেন যে এখানে বার্গেন করার স্কোপ আছে, এটা ঠিক না। বার্গেন করার স্কোপ মানে যখন ওয়ার্কার্স ওয়েলফেয়ার কমিটি থেকে মালিকের কাছে যাচ্ছে, তারা শুনছে, সমাধান করছে, দিস ইজ ওয়ান পয়েন্ট। কিন্তু লিগ্যালি আমাদের শ্রম আইন অনুযায়ী যে অধিকার তারা যেভাবে দাবিনামা সাবমিট করা কিংবা দাবিনামা
দ্বিপাক্ষিক আলোচনা ব্যর্থ হলে ত্রিপক্ষীয়ভাবে আলোচনা। এই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে ধরেন গত 3 দশক ধরে এই সেক্টরটি ধীরে 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 এই পর্যায়ে এসেছে এবং বাংলাদেশের রপ্তানি খাতে অন্যতম ভূমিকা রাখছে। নিশ্চয়ই আপনি জাতীয় উন্নয়নের একজন অংশীদার এবং আশাবাদী। সেই ক্ষেত্রে যেই অবস্থায় রয়েছে এখানকার শ্রমিকদের অবস্থা, তাতে খুব বেশি পরিমাণে হেরফের হয়েছে, তাদের স্বার্থহানি হয়েছে বলে আপনি মনে করেন? না, প্রথমত হলো যে ধরেন আপনি যদি বলেন যে এই বিগত রানা প্লাজা পরে যখন ট্রেড ইউনিয়ন করার সুযোগ সৃষ্টি হলো, তারপরে কিন্তু কিছু ইউনিয়ন হয়েছে। আপনি জানেন যে 343টি ইউনিয়ন হয়েছে। কিন্তু আমি মনে করি যে ধরেন ইউনিয়ন করা যে হেল্পের বিষয় না, এটা একটা মৌলিক অধিকার। আমার শ্রমিকের একটা মৌলিক অধিকার মানুষের, এটা আমাদের সংবিধান, বাংলাদেশের সংবিধানের যত ধারা মোতাবেক কিন্তু মানুষের যে মৌলিক অধিকার তার মধ্যেই কিন্তু একটা। আচ্ছা, ঠিক আছে, আবার ফিরবো আপনার কাছে। একটু ডক্টর মজিব, আপনার কাছে আসতে চাই যে 2 ধরনের ভাষ্য আমরা শুনলাম। সেটি হচ্ছে মালিকরা বলছেন যে আমেরিকান রাষ্ট্রদূত যাই বলুক না কেন, আমাদের গ্রোথ বাড়ছে আমেরিকান। স্ট্যাটিস্টিক্স তো আপনার কাছে, আপনি সেটি বলবেনই। আর শ্রমিকদের স্বার্থ, আমি আগে স্ট্যাটিস্টিক্স জানতে চাই যে বারবার বলা হয় যে কমছে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং এটি একটি সংখ্যার বিষয় হয়। সাধারণ মানুষ যারা বাইরে থাকেন তারা হয়তো চিন্তা করেন, হয়তো মালিকরা খুবই কনফিডেন্ট যে তার ব্যবসা ভালো হচ্ছে। আপনাদের কি না, আমি কিছু বিশ্লেষণ করে দেখেছি যে 2005 থেকে 2013 সাল পর্যন্ত আমাদের রপ্তানি খাতে বিভিন্ন বাজারে যে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে সেদিক দিকে যদি তাকান তাহলে দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের গার্মেন্টস পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি যে হারে হয়েছে, ইউরোপের বাজারে তার থেকে প্রায় 1.5 গুণ বেশি হারে হয়েছে। মানে আপনি এটা বলতে পারবেন না যে রপ্তানি হচ্ছে না বা রপ্তানি প্রবৃদ্ধি নেই মার্কিন যুক্তরাষ্ট্রে, তা বলা যাবে না। কিন্তু এটি বলা যায় যে ইউরোপের বাজারে জিএসপি সুবিধা পাওয়ার কারণে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি অনেক বেশি হয়েছে। সুতরাং আমরা উল্টো করে বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যদি এই সুবিধাটা আমরা পেতাম বা থাকতো, তাহলে আমরা ইউরোপের বাজারের মতো সেখানে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে পারতাম, আরো বেশি হতে পারতো। সেই জায়গাটি আমরা পাইনি। তো এখন যেমন জিএসপি স্থগিত রয়েছে, সেটি সরাসরি হয়তো খাতের উপর পড়ছে না, কিন্তু সামগ্রিকভাবে যদি চিন্তা করি যে জিএসপির যে অধিকারটি মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য স্বল্পোন্নত দেশকে দিচ্ছে, বিশেষ করে আফ্রিকার স্বল্পোন্নত
দেশ পাচ্ছে, সেই সুবিধাটি কিন্তু এশিয়ার স্বল্পোন্নত দেশ হিসেবে মূল যারা রপ্তানিকারক কম্বোডিয়া এবং বাংলাদেশ, তারা কিন্তু পাচ্ছে না। সুতরাং সেদিক থেকে আমরা কিছুটা হলেও সেখানে আমরা ডিপ্রাইভড। তো সেই জন্যই যে প্রশ্নটি আসে যে জিএসপি সুবিধার বাইরে আর একটি দাবিও কিন্তু বাংলাদেশ থেকে রয়েছে, সেটি হলো কোটা মুক্ত বা শুল্ক মুক্ত প্রবেশাধিকার, শুল্ক মুক্ত প্রবেশাধিকার যেটি আমরা চাই, সেটি কিন্তু আমরা পাইনি এখন পর্যন্ত। কিন্তু সেটি প্রায়শই আমরা রপ্তানিকারকদের পক্ষ থেকেও তোলা হয়, ডাব্লিউটিওতে যে কোনো মিটিং এ গেলেও এই প্রস্তাবনাটি কিন্তু রয়েছে আমাদের। সুতরাং আমাদের রপ্তানি প্রবৃত্তির ক্ষেত্রে এই যে অগ্রাধিকারমূলক যে বাজার সুবিধা, জিএসপি বা অন্যান্য যে সমস্ত সুবিধা আমরা বিভিন্ন বাজারে পাচ্ছি, এটির একটি ব্যাপক ভূমিকা রয়েছে। সুতরাং এটি আমরা যেখানে পাবো, যতটুকু পাবো, সেটি আমরা চেষ্টা করেছি এবং সেটিতে আমরা সাকসেসফুল হয়েছি। আমরা সেটি ইউরোপের বাজারে এবং অন্যান্য বাজারেও আমরা কিন্তু, এমনকি কানাডার বাজারেও যেটি হয়েছে, যখন থেকে আমরা জিএসপি সুবিধা পেয়েছি তার মোটামুটি এক দশকের ভিতরে আমাদের রপ্তানি দ্বিগুণ হয়েছে। আচ্ছা, সেখান থেকে বোঝা যায় যে এই ধরনের একটা সেটা অন্যান্য গার্মেন্টসের ক্ষেত্রে নাইও। অন্যান্য সেক্টরে জিএসপি যেটা আমেরিকার বাজারে ছিল, সেখানে মাত্র আমরা 30 মিলিয়নের এক্সপোর্ট করে, ওটা আপনি যেখানে শুধু এক গার্মেন্টস থেকে আপনি প্রায় 600 বিলিয়নের কাছে এক্সপোর্ট করবেন, সেখানে 30 মিলিয়ন আমরা হিসাবে, তাদের বাজারে কিন্তু আমরা প্রায় 17% মধ্যে এভারেজে ট্যাক্স দিই। যেটা মহাজন সাহেব বললেন, যদি এই ট্যাক্সটা না থাকতো, যদি আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেসটা পেয়ে যেতাম, যেটা আমরা আইন অনুযায়ী পেতে পারি, পাওয়া উচিত ছিল, আরো অনেক আগে পাওয়া উচিত ছিল। সেখানে আগুয়ায় বিভিন্ন চুক্তিতে আফ্রিকাকে দিচ্ছে, বিভিন্ন করছে ভিয়েতনামকে নিয়ে, সেখানে আমাদেরকে দিচ্ছে না। আমরা ফিরে আসবো এই আলোচনা, একটা ব্রেক নিয়ে আসছি। প্রিয় দর্শক, একটা ছোট বিরতি নিতে যাচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকবেন। সবই তো বুঝলাম, কিন্তু